মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করেছে। 2013 সালেও একটি জনসভা এই শ্যামবাজার পাঁচমাথার বনে করেছিল, এবং আমি মনে করি এই জায়গাটা প্রতিবাদের জায়গা। এইখানে যখনই আমরা একটা জনসভা করেছি, তৃণমূল কংগ্রেসকে কোনোদিন কেউ রুখতে পারেনি। আজও আমরা এমন একটা সন্ধিক্ষণের সময়খানে প্রবেশ করেছি যেখানে ভারতবর্ষের স্বৈরতান্ত্রিক কিছু শক্তি আর একনায়কতন্ত্রের কিছু নায়ক ভারতবর্ষটাকে বিক্রি করে ধ্বংসস্তূপে পরিণত করছে। একমাত্র কোনো রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে থাকে, বশ্যতা স্বীকার না করে থাকে, আর বিজেপির ধমকানি চমকানি চোখরাঙানিতে ভয় না পেয়ে বা রাস্তায় ময়দানে মাঠে মানুষের পাশে ধারাবাহিকভাবে আন্দোলনের ভাষা বেছে নিয়ে থাকে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস। সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় জনতা পার্টির একাধিক জনবিরোধী প্রকল্পের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে লড়াই করেছি, সে কলকাতা হোক, বাংলার অন্যান্য প্রান্ত হোক, সাংসদের ভিতরে হোক, সাংসদের বাইরে হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশিকা আমাদের দিয়েছেন, আমরা সেটাই অক্ষরে অক্ষরে অনুসরণ করে পালন করেছি। আমাদের নেত্রী এই উত্তর কলকাতার মাটিতে ভিক্টোরিয়া হাউসের সামনে গত 2018 সালের 21শে জুলাই ব্রিগেড চলোর ডাক দিয়েছিল, এবং এই 19 সালে আমরা ইতিমধ্যেই পা রেখেছি। আগামী 19শে জানুয়ারি আমাদের এই ব্রিগেড চলো সমাবেশ হবে। এই ব্রিগেড চলো সমাবেশের একটা আলাদা তাৎপর্য, গুরুত্ব, যথার্থতা, বৈশিষ্ট্য রয়েছে। আমরা শেষ যে ব্রিগেড সমাবেশটি করেছিলাম 2014 সালের 30শে জানুয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দুর্নীতিগ্রস্ত কংগ্রেস, অপদার্থ সিপিএম আর সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সেই লড়াইটি ছিল। ফলস্বরূপ আমরা দেখেছিলাম বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে 42টি লোকসভা আসনের মধ্যে 34টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করিয়েছিল। আমরা এমন একটি সময় ব্রিগেড সমাবেশ দেখেছি, এই ব্রিগেড সমাবেশের সাথে অন্য ব্রিগেড সমাবেশের আকাশ পাতাল গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা রয়েছে। আমি মনে করি এই ব্রিগেড সমাবেশে আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের যারা নেতা, অভিভাবক সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমরা শুধুমাত্র তার থেকে দিক নির্দেশিকা নেব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে ভারতবর্ষের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য অঙ্গীকারবদ্ধ আগামী 19শে জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবে। তার একটা কারণ আছে। তার কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় আগে বাংলার যেমন 10 কোটি মানুষের নয়নের মণি ছিল, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিল, আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, জনগণ মন অধিনায়িকা নেত্রী। আজকে 2019-এর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে একটা জিনিস উপলব্ধি করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার 10 কোটি মানুষের নয়নের মণি নয়, ভারতবর্ষের আপামর জনসাধারণের 130 কোটি মানুষের মুক্তি সূর্য এবং দেশনেত্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত হয়েছে। এটা বলার অবকাশ রাখে না। সেই ব্রিগেড সমাবেশে আমরা যেমন থাকব, দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল আসবে। সেই ব্রিগেড সমাবেশে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির অখিলেশ যাদব আসবে। সেই ব্রিগেড সমাবেশে শত্রুঘ্ন সিনহা আসবে, যশবন্ত সিনহা আসবে। তামিলনাড়ুর ডিএমকের এমকে স্ট্যালিন আসবে। সেই ব্রিগেড সমাবেশে সুদূর জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ আসবে। সেই ব্রিগেড সমাবেশে আজকে আরজেডির তেজস্বী যাদব আসবে, শরদ পাওয়ার আসবে, শরদ যাদব আসবে। অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু, কন্যাকুমারী থেকে কাশ্মীর, একটাই আওয়াজ উঠেছে, মমতা দি তুম আগে বাড়ো, হাম তোমারে সাথ হ্যায়। আমাদের এই আদর্শে আগামী দিন নিজেদেরকে চালিত করতে হবে। আমরা আর যাই হোক ভারতীয় জনতা পার্টির কাছে মাথা নত করব না। আমরা এমন একটা সময়কালে ব্রিগেড চলোর ডাক দিয়েছে আমাদের নেত্রী, এবং আমরা সর্বস্তরের মানুষকে সংগঠিত করে, মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আন্দোলনের রাস্তায় পথে নেমেছি। কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ সর্বত্র আমি সভা করেছি, এবং সর্বত্র মানুষের ঢল চোখে পড়ার মতো। আমি কথা দিতে পারি, আমাদের নেত্রী সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 42-এর ডাক দিয়েছিল। আগামী দিন ভারতীয় জনতা পার্টি একটা সিটও বাংলায় পাবে না, এটা আপনারা সুনিশ্চিত থাকুন। তৃণমূল কংগ্রেস 42 পেয়ে বাজিমাত করবে, আর বিরোধীরা কুপকাত হবে। 80 বছর আগে একটা বাঙালি বীরযোদ্ধা সন্তান যেমন বলেছিল দিল্লি চলো, 80 বছর পরে আবার একটা বাঙালি সন্তান দিল্লি চলো ডাক দিয়েছে। সেই বাঙালি সন্তানের বাসভবন ছিল দক্ষিণ কলকাতা,
এই বাঙালি সন্তানের বাসভবন দক্ষিণ কলকাতা। সেই বাঙালিও মাথায় রাখবেন ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি, এই বাঙালিও সিপিএম এর দাবানল বন্দুক সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করেনি। সেই বাঙালিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিল, এই বাঙালিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছে। আমরা আর যাই হোক আত্মসমর্পণ করতে রাজি নই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে 10 বছর গাধার মতো মাথা নিচু করে বেঁচে থাকার থেকে একদিন বাঘের মতো মাথা উঁচু করে মরা ভালো। আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমরা মাথা নত আত্মসমর্পণ করব না। এটা আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে। ধার্মিক মেরুকরণে এমন একটা সময় যখন ভারতবর্ষের চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোয় আগুন জ্বলছে, হাজার চেষ্টা করেও বাংলার কোনো প্রান্তে ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক অসুরগুলো আঙুল লাগাতে পারেনি, এগুলো অশান্ত করতে পারেনি। শান্ত বাংলাকে তারা অশান্ত করতে গিয়ে বারে বারে মুখ থুবড়ে পড়েছে। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে নিশ্চিতভাবে আমরা ধর্ম করব, কিন্তু ধর্ম আর উন্নয়ন, ধর্ম আর রাজনীতি এক নয়। আমরা সিপিএম এর মতো নাস্তিক নই, আর ভারতীয় জনতা পার্টির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না। আমি একজন বাঙালি, আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়। আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব। আমি সকালে উঠে সূর্য নমস্কার করব, আমি দেবদেবীর পুজো করব, মা কালীর আরাধনা করব, শিব শম্ভুর পুজো করব, আমি গায়ত্রী মন্ত্র জপ করব। আমি যদি মুসলমান হই আমি মসজিদে যাব, মাথা ঠেকিয়ে মাটিতে দিনে 5 বার নামাজ পড়ব। আমি যদি খ্রিস্টান হই আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করব। আমি যদি বৌদ্ধ হই বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধর কাছে আমি প্রার্থনা করব। আমি শিখ হলে আমি গুরুদ্বারা যাব। কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। কে গীতাঞ্জলি পাচ্ছে, কোথায় রাস্তা হচ্ছে, কোথায় লাইট লেগেছে, কোথায় স্কুল হয়েছে, কোথায় কলেজ হয়েছে, কে বিধবা ভাতা পেয়েছে, কে উন্নয়নের আলোয় আলোকিত এবং সমৃদ্ধ হয়েছে, আমাদের সেটাই দেখতে হবে। ধর্মের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস আর যাই হোক রাজনীতি করে না। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায় তাদেরকে বলে রাখি, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট রাজস্থান নয়, এটা বাংলা। যেই ফ্লাইটে আসবে পোকাট্টা করে গোহারা করে পরের ফ্লাইটে দিল্লি পাঠিয়ে দেবো, কোনো অস্তিত্বই বাংলার মাটিতে থাকবে না। খালি হুঙ্কার আর বড় বড় কথা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি। আজকে হঠাৎ করে গণতন্ত্র বাঁচাও যাত্রা কি না, দিল্লি থেকে একটা রথ বার করবে। রথ না, দেখতে বাসের মতো, তাকে বলছে রথ। গাধা দেখিয়ে বলছে ঘোড়া, আর বাস দেখিয়ে বলছে রথ। বিজেপি একটা বাইরে থেকে বিলাসবহুল একটা বাস দিল্লি থেকে নিয়ে এসছে, এমন একটা বাস যেখানে নেতারা বসে আড্ডা মারবে, চান করবে। আমি তো রথ মানে আমি একজন হিন্দু, আমি শ্রাবণ মাসের রথ জানি, আমি আষাঢ় মাসের রথ জানি, আমি প্রভু জগন্নাথ দেবের রথ জানি, আমি সুভদ্রার রথ জানি, আমি বলরামের রথ জানি, আমি মহেশের রথ জানি, আমি প্রভু চৈতন্য দেবের রথ জানি, আমি মদন মোহনের রথ জানি, আমি শ্রীকৃষ্ণের রথ জানি, আমি বিবেকানন্দের রথ জানি। এই কোন রথ? যে রথে কাঠ নেই, যে রথে চাকা নেই, যে রথে দড়ি নেই, যে রথে ফুর্তি করা যায়, যে রথে আড্ডা মারা যায়, যে রথে চান করা যায়, যে রথে গল্প করা যায়, যে রথে ছাইপাস খাওয়া যায়, যে রথে মল ত্যাগ করা যায়, যে রথে মূত্র ত্যাগ করা যায়। এ রথ কোন রথ? দিলীপ বাবুদের কাছে আজকে আমাদের এই প্রশ্ন এই শ্যামবাজারের সভা থেকে আমরা রাখলাম। তারা বলেছিল কি, আচ্ছে দিন আনে মানে হ্যাঁ লবণঙ্কা। ভারতবর্ষের মাটিতে ক্ষমতা আসার পর বাংলাকে 10 পয়সা দিয়ে সাহায্য করেনি। আমাদের নেত্রী, আমাদের রাজ্য সরকার টাকা দেবে, আর প্রধানমন্ত্রী বলছে কি আমাদের নামে প্রকল্পের নামকরণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ভারতবর্ষের আরো 28টি রাজ্য বাংলা ছাড়া রয়েছে, সেগুলি অর্থের বিনিময়ে গেরুয়া হতে পারে, বাংলা কোনোদিন অর্থের বিনিময়ে গেরুয়া হবে না। তোমাদের টাকাও লাগবে না, আর তোমাদের প্রকল্পের নামও আমরা দেবো না। গতকাল আমাদের নেত্রী কৃষ্ণনগর থেকে বলেছে যে আয়ুষ্মান ভারতে 40% টাকা আমাদের রাজ্য সরকার দেবে, আর প্রধানমন্ত্রী বাড়িতে বাড়িতে চিঠি পাঠিয়ে বলছে কি কেন্দ্র সরকারের প্রকল্প। এটা হতে পারে না। ফসল বীমা যোজনা আজকে 80% টাকা রাজ্য সরকার দেবে, 20% টাকা দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর কি বলছে আমার নামে প্রকল্প করতে হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 50%-এর বেশি টাকা দেবে রাজ্য সরকার, আর বাকি টাকা দেবে কেন্দ্র। বলছে কি প্রধানমন্ত্রীর নামে গ্রাম সড়ক যোজনার প্রকল্প করতে হবে। আমরা বলেছি হবে না।
বাংলা আবাস যোজনা হবে, বাংলা গ্রামীণ সড়ক যোজনা হবে, এবং যা হবে বাংলার নামে হবে, দিল্লির নামে কোনো প্রকল্প আমরা করতে রাজি নই। এটা অভূতপূর্ব। ভারতবর্ষের মাটিতে কোনোদিন কেউ করে দেখাতে পারেনি। যত রাজনৈতিক দল আছে অর্ধেককে সিবিআই ইডি দেখিয়ে চুপ করিয়ে দিয়েছে, আর বাকিগুলোকে কোনো না কোনো ভাবে চাপে রেখে নিজেদের বশ্যতা স্বীকার করিয়ে রেখেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেরকম দল নয়। তৃণমূল কংগ্রেসকে তুমি যত ধমকাবে, যত চমকাবে, যত চোখ রাঙাবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, সেই দল তত শক্তিশালী আর বলিষ্ঠ হবে, তত বলবান হবে। এটা বিশুদ্ধ লোহার মতো, তাকে যত মারবে সে লোহা তত শক্তিশালী হয়। তুমি আঘাত করো, তুমি প্রহার করো। আমরা 2014 সালে 42-এ 34 হয়েছিলাম, আগামী দিন 42-এ 42 হব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বলেছিল কি, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। ভারতীয় জনতা পার্টির অসুররা কি বলছে, রাহুল সিনহা কি বলছে, অমিত শাহ কি বলছে, তুমি আমাকে গদি দাও, আমি তোমাকে রক্তস্নাত নদী দেবো। আর আমাদের নেত্রী কি বলছে, হে বাংলার বীর যোদ্ধা, মা মাটি মানুষ, তুমি আমাকে 42-এ 42 দাও, আগামী দিন দিল্লির বুকে আমি এক ধর্ম নিরপেক্ষ, প্রগতিশীল এবং শান্তিপ্রিয় ভারতবর্ষের মানুষকে আমি দেবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসরণ করে আগামী দিন চলবো, এবং আমাদের শপথ নিতে হবে শুধু উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলে আগামী দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস আমরা একাই ভরিয়ে দেবো। এটাই আজকে আমাদের শপথ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছে, এমনিতেই দেখেছেন এই সরকারের শেষের শুরু হয়ে গেছে। যেখানে নির্বাচন লড়ছে সেখানে হারছে। আর কথায় আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে প্রমাণিত, ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, যত মুখ থুবড়ে পড়েছে, পেট্রোলের দাম তত কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, ডিজেলের দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, রান্নার গ্যাসের দাম কমেছে। ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, জিএসটি মধ্যবিত্তের নাগালে এসছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে নিঃস্ব করুন, শূন্য করুন, দেখবেন জিএসটিও আপনার নাগালে থাকবে, পেট্রোলও আপনার নাগালে থাকবে। আজকে অহংকার এদের এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, মানুষকে মানুষ বলে কোনোদিন মনে করতো না। আমি তো বলেছিলাম ডুমুরজোলার মাঠে 2019 বিজেপি ফিনিশ। তার আগে 18 সালেই ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী আর অমিত শাহের দল ফোকাট্টা হয়ে গেছে। আজকে অমিত শাহ সাংবাদিক বৈঠক করে কি বলেছে, আমরা বাংলায় আসছি, আমাদের প্রস্তুতি হয়ে গেছে। আমি এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমি বলতে চাই, গতকাল সিবিআই ডাইরেক্টরকে সরিয়ে প্রেস কনফারেন্সটা আজকে করতে হলো কেন? বাপের বেটা হলে গতকাল করলে না কেন? অলোক বর্মা যখন ক্ষমতায় ছিল তখন তোমাদের এই হুঙ্কার কোথায় ছিল? অলোক বর্মাকে কালকে সরিয়ে আজকে বলছো বাংলায় আসার প্রস্তুতি শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহান নেত্রী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনার মাঠে নামার দরকার নেই। অমিত শাহ যদি ক্ষমতা থাকে সাংবাদিক বৈঠক করে বলুক বাংলায় 42-এর মধ্যে কোন আসনে দাঁড়াবে, তাকে হারানোর দায়িত্বটা আমি একা নিজের কাঁধে তুলে নিচ্ছি। ক্ষমতা থাকলে বল। সাংবাদিক বৈঠক করে এই দুটো আগাছাকে নিয়ে, তৃণমূলের আবর্জনা, বিজেপির রত্ন, আমরা যেগুলো ছুঁড়ে ছুঁড়ে আবর্জনা ফেটে ফেলি, ওরা কুড়িয়ে কুড়িয়ে সেই রত্নগুলো মাথার উপরে লাগায়। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনার বাড়ির বাইরে যদি ফ্যাট থাকে, ডাস্টবিন থাকে, বড় করে স্টিকার লাগান, বিজেপি, ভারতীয় জঞ্জাল পার্টি। এই জঞ্জাল আগাছাদের দলগুলোকে আমাদের আগামী দিন ছেটিয়ে বিদায় করে ভারতবর্ষ থেকে সর্বশান্ত করে এক ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন প্রতিষ্ঠা করার শপথ আজকে এই শ্যামবাজার পবিত্র মাটি থেকে আমাদের নিতে হবে। তারা বলছে কি, আমরা এই করব, আমরা তাই করব, কিচ্ছু করেন। আমি অন রেকর্ড বলে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে। আমার পরিসংখ্যান যদি মিথ্যে হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করুক। বাপের বেটা আর বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। আমাদের নেত্রী 31শে ডিসেম্বর 2018 সালে আমাদের নেত্রী ঘোষণা করলো কি, কৃষক বান্ধব স্কিম। অর্থাৎ যে কোনো মানুষ, যে কোনো পরিবারে যদি কেউ কৃষির সাথে জড়িত, কৃষক হয় বা কৃষির সাথে জড়িত থাকে, কৃষি প্রবণ এলাকাগুলোতে তার যদি স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু ঘটে, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মামাটি মানুষের সরকার তাদের পরিবারকে 2 লক্ষ টাকার চেক দেবে। এছাড়া আপনার যদি 1 একর জায়গা থাকে, আপনাকে 1 বছরে 2টি ক্ষেপে 2500 করে 5000 টাকা আপনাকে দেবে। এটা অভূতপূর্ব, কোনোদিন কেউ করে দেখাতে পারেনি। আর আমাদের প্রধানমন্ত্রী নিজের প্রচার করেছে 4 বছরে
5,278 কোটি টাকা খরচা করেছে। লোকসভাতে রাজ্যবর্ধন রাঠোর রিটেন রিপ্লাই দিয়ে জানিয়েছে যে আমাদের সরকার গত 4.5 বছরে 5,278 কোটি টাকা শুধুমাত্র নিজের প্রচার করতে খরচা করেছে। গুজরাটে মূর্তি করেছে 3,000 কোটি টাকা খরচ, নিজে বিদেশ ভ্রমণ করছে 2,000 কোটি টাকা খরচ, অর্থাৎ 10,000 কোটি টাকা খরচ করে নেট রেজাল্ট কি? জিরো, শূন্য কাজ করা, লবডঙ্কা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 কোটি টাকা খরচা করে অ্যাসিওরেন্স স্কিম, কৃষক বান্ধব স্কিম চালু করেছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকারের মধ্যে পার্থক্য। আজকে সিপিএম নিঃস্ব, কংগ্রেস নিঃস্ব, এরা ভারতীয় জনতা পার্টির কাছে আত্মসমর্পণ করেছে। ত্রিপুরায় রাজনৈতিক দলটা সিপিএম আজকে বিক্রি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির কাছে, কিন্তু আমরা মাথা নত করিনি। কংগ্রেস আজকে কোনোদিন প্রতিবাদে নামছে না, সিপিএম নামছে না, অন্য রাজনৈতিক দল নামেন। একাধিক জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ডিজেলের দাম বৃদ্ধি হোক, পেট্রোলের দাম বৃদ্ধি হোক, এফআরটিআই হোক, জিএসটি হোক, কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে মানুষের হক আদায় করে নিয়ে এসছে দিল্লির বুক থেকে। এটাই আমাদের গর্ব। আমরা বলেছি আমাদের 34টা আসন রয়েছে, আপনারা মাথায় রাখবেন। আজকে 34টা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছিলেন বলে আজকে হাজার চেষ্টা করে নরেন্দ্র মোদীর দল আর সরকার এফআরটিআই বিল ভারতবর্ষের বুকে কার্যকরী করতে পারেনি। আমরা যদি 42 হতাম, জিএসটিও করতে দিতাম না, ডিমনিটাইজেশনও করতে দিতাম না। আজকে নোটবন্দি করেছে, নোট বদল করেছে 2016 সালে, 17 সালে জিএসটি অর্থাৎ ট্যাক্স বদল, 18 সালে মানুষকে নজরবন্দি করার জন্য আইন বদল, আর 19-এ মানুষ প্রধানমন্ত্রী বদল করবে। এদেরকে যোগ্য জবাব কড়ায় গন্ডায় দেবে এই বিশ্বাস আমি করি। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ আমাদের দেখিয়েছে সে পথেই আমরা অনুসরণ করে আগামী দিন পথ চলার পথেও এবং প্রেরণা করে নেত্রীর আদর্শ সংগ্রাম এবং দৈনন্দিন জীবনকে আমরা আদর্শ মেনে আমরা সেই পথেই চলব। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার কথায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে আজকে ভারতবর্ষের কেউ করে দেখাতে পারেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলতো? আমি চা বিক্রি করে ক্ষমতায় এসেছি। আমরা নরেন্দ্র মোদীকে কোনোদিন কেটলি হাতে রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতে দেখিনি, কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে 7 বছর হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে, আজও তিনি 100 টাকার হাওয়াই চপ্পল, 300 টাকার শাড়ি আর টালির ছাদের ঘরে থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করে আমরা সেটা দেখেছি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো, আমি জ্যোতিবাবুর মতো, আমি বুদ্ধদেব বাবুর মতো পার্ট টাইম মুখ্যমন্ত্রীর কথা কোনোদিন বলছি না। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়ের মতো ফুল টাইম মুখ্যমন্ত্রীকে কোনোদিন আচমকা হাসপাতাল পরিদর্শন করতে দেখিনি। কোনোদিন গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় এসডিও, আইসি, ওসি, ডিএম, এসপি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে উন্নয়ন পরিদর্শন করতে দেখিনি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে। আসুন আমরা সে পথেই চলি এবং আজকে এই সভা থেকে আমরা শপথ নেব যে আগামী দিন 2019 বিজেপি ফিনিশ, বিজেপি হাটাও, দেশ বাঁচাও। যত কুৎসা করবি তত গোল্লায় ঢুকবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, তোদের কোনো জায়গা আর এই বাংলার মাটিতে থাকবে না। অনেক হয়েছে মোদি, ছাড়ো এবার গদি। তৃণমূল কংগ্রেস আসছে তেরে, পালাবে এবার দিল্লি ছেড়ে। ডাক দিয়েছে মমতা, ব্রিগেড চলো জনতা, আগামী 19 তারিখ আওয়াজ তোলো, দলে দলে ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো, দলে দলে ব্রিগেড চলো, শ্রমিক কৃষক আওয়াজ তোলো, দলে দলে ব্রিগেড চলো, ছাত্র যুব আওয়াজ তোলো, দলে দলে ব্রিগেড চলো, নরেন্দ্র মোদীকে উপড়ে ফেলো, দলে দলে ব্রিগেড চলো, সাম্প্রদায়িক বিজেপিকে উপড়ে ফেলো, দলে দলে ব্রিগেড চলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ।